এই ছেলেটির বিয়ের একমাত্র বাধা হলো তার শ্বশুরমশাই। অবশ্যই তিনি তার মেয়েকে তার সাথে বিয়ে দিতে রাজি, কিন্তু তার আগে তাদের দুজনকে একটি পরীক্ষায় পাশ হতে হবে, যেটা হলো বিশ্বাসের পরীক্ষা। যেখানে শর্ত হলো মাত্র 24 ঘন্টার জন্য তাদের দুজনের মোবাইল ফোন একে অপরকে এক্সচেঞ্জ করতে হবে, আর দুজনেই একে অপরের মোবাইলের সমস্ত অ্যাক্সেসও পাবে। আর যদি 24 ঘন্টা পরে তাদের দুজনের মধ্যে সমস্ত কিছু ঠিক থাকে, তাহলে তিনি তাদের বিয়ে করিয়ে দিতে রাজি, তার কোনো আপত্তি থাকবে না। হ্যাঁ, আজকের গল্পটি এমনই এক ভিন্ন ধরনের মজাদার টুইস্টে ভর্তি। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটি ছোট্ট বাচ্চা ছেলে আমের গুটি মাটির নিচে পুঁতে দিচ্ছে। এরপর হঠাৎ করেই সময়ের গতি বদলে যায়, আর আমরা বর্তমান সময়ে প্রবেশ করি। এটি ওই ঘটনার 15 বছর পরের মুহূর্ত। এখানে গল্পের মূল চরিত্রে রয়েছে প্রদীপ নামের এই ব্যক্তি। সে ডেভেলপার হিসেবে একটি প্রতিষ্ঠানে কাজ করে। প্রদীপ তার পরিবারের সাথে থাকে, যেখানে তার মা সরস্বতী এবং তার বোন দিবিয়া রয়েছে। একদিন প্রদীপ তার সমস্ত জমানো টাকা খরচ করে মোবাইল ফোন কেনে, কিন্তু এটি তার জন্য নয়, তার প্রেমিকা নিকিতার জন্য। নিকিতা পুরনো মোবাইলটি ভেঙে গিয়েছে, যার জন্য সে তার জন্য নতুন মোবাইল কিনে এনেছে। নিকিতা এখন বেশ চিন্তায় পড়ে যায়, কারণ তার বাবা জানে যে তার পুরনো ফোনটি ভেঙে গিয়েছে। এখন সে তার বাবাকে কি বলবে? অপরদিকে প্রদীপ জানতে পারে তার বোনের জন্য একটি ভালো সম্বন্ধ এসেছে। ছেলেটা নাকি একজন ডক্টর, আর দিব্যাও নাকি এই প্রস্তাবটি মেনে নেয়। তখন প্রদীপ তাকে বলে কোনো চাপের মধ্যে পড়ে নয়, নিজের থেকে বুঝে শুনে তারপরে বিয়েতে সম্মতি দে। এর পরের দিনই নিকিতা প্রদীপের সাথে দেখা করে এবং তাকে বলে নিকিতার ছোট বোনকে কে যেন ইনস্টাগ্রামে বিরক্ত করছে এবং অশ্লীল কিছু মেসেজও পাঠিয়েছে। প্রদীপ তাকে পরামর্শ দেয় তার আইডিটি প্রাইভেট করতে এবং যে আইডি থেকে মেসেজ এসেছে সেটি ব্লক করতে। আর পাশাপাশি সে তার বোনের এঙ্গেজমেন্টের জন্য নিকিতাকে ইনভিটেশনও দিয়ে আসে। এঙ্গেজমেন্টের দিন সত্যি নিকিতা তার এক বন্ধুকে নিয়ে প্রদীপের বাড়িতে আসে। প্রদীপ সেখানে নিকিতাকে তার পরিবারের সবার সাথে পরিচয় করায়, আর এখানে নিকিতা এবং প্রদীপের সম্পর্কের কথা সবাই জানতে পারে এবং তাদের প্রেম ধীরে ধীরে আরও গভীর হতে থাকে। এরপরে পার হয়ে যায় 8টি মাস। আর একদিন নিকিতার বাবা নিকিতাকে প্রদীপের সাথে কথা বলতে দেখে ফেলে এবং প্রদীপকে সে বাড়িতে আসতে বলে। এটা শুনে প্রদীপ প্রথমে তো আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু পরে সে সাহস করে তার সাথে দেখা করতে যায়। এরপরে নিকিতার বাবা প্রদীপের সাথে কথা বলে এবং তাকে তিনি একটি শর্ত দেয়। তাদের দুজনকেই একে অপরের ফোন 24 ঘন্টার জন্য এক্সচেঞ্জ করতে হবে। এই সময়ের মধ্যে যদি সমস্ত কিছু ঠিক থাকে, তাহলে তিনি তাদের বিয়ে দিতে রাজি। অন্যথায় নিকিতার বিয়ে তার পছন্দের কোনো ছেলের সাথে দেওয়া হবে। তারা দুজনেই শর্তটি মেনেও নেয় এবং তাদের ফোন এক্সচেঞ্জ করে ফেলে। এই ঘটনার পরে প্রদীপ সমস্ত কিছুই তার বন্ধুদের জানায়। বন্ধুদের মধ্যেও একটি চিন্তার জ্বর বেয়ে যায়। কেন এমন একটি শর্ত দেওয়া হলো তাদের? তারা সবাই ভাবছে যে করেই হোক তাদেরকে প্রদীপের ফোনটি উদ্ধার করতেই হবে, কারণ ফোনের মধ্যে এমন কিছু আছে যেটি নিকিতা দেখে ফেললে প্রবলেম হতে পারে, তাকে ভুল বুঝতে পারে। প্রদীপ ভাবছে যদি নিকিতা তার ফোনটি ঘাটাঘাটি করে তাহলে তো অনেক কিছুই বের হয়ে আসবে, তাদের মধ্যে ঝামেলার সৃষ্টি হবে। কিন্তু নিকিতা প্রদীপের ফোন তেমন একটা ঘাটাঘাটি করছিল না, কিন্তু তার বাবা একসময় জোর করে তাকে বলে, আরে চেক করে দেখ, সামনে তোর পুরো ভবিষ্যৎ পড়ে আছে, কার সঙ্গে সময় কাটাবি, কাকে বিয়ে করছিস তুই, দেখ দেখ, ঘেটে দেখ ভালো করে। যার কারণে নিকিতা তার বাবার প্রেসারে পড়ে ফোন ঘাঁটতে শুরু করে, আর অন্যদিকে প্রদীপ এবার তার বন্ধুদের প্রেসারে পড়ে নিকিতার ফোনটি ঘাঁটতে শুরু করে। বলা যেতে পারে পরিস্থিতির চাপে পড়েই তারা একে অপরের ফোন চেক করতে শুরু করেছে। অন্যদিকে দেখতে পাই দিব্যা তার এক বান্ধবীর সাথে কথা বলছে। নমিতা তাকে বলে সে কেন এমন একটি ছেলেকে বিয়ে করার জন্য রাজি হয়েছে যে তেমন একটি দেখতেও ভালো নয়। দিব্যা বলে তার হবু স্বামী একজন ডেন্টিস্ট, যদিও সে দেখতে সুন্দর নয়, কিন্তু দিব্যা তার হবু স্বামীর যত্ন এবং তার প্রতি তার সম্মানের প্রশংসা করে, যে কারণেই সে শুধুমাত্র বিয়ের জন্য রাজি হয়েছে। ওদিকে প্রদীপ নিকিতার ফোন চেক করতে গিয়ে জানতে পারে নিকিতা প্রদীপের এক বন্ধু রবির সাথে চ্যাটিং করত, এমনকি রবি তাকে একবার প্রপোজও করেছিল। এটি জেনেই প্রদীপ তাকে ফোন করে এবং তাকে বকাঝকা করতে শুরু করে। নিকিতা এবার তার ভুল স্বীকার করার বদলে উল্টে প্রদীপকেই প্রশ্ন করে শারমিনা নামের এই মেয়েটিকে, তার মোবাইলে বা কী করছে, তার সাথে তার সম্পর্কটি কী। প্রথমে প্রদীপ চুপ থাকলেও পরে সে নিকিতার প্রেসারে পড়ে স্বীকার করে নেয় শারমিনা তার প্রাক্তন প্রেমিকা। এবার নিকিতা আরও রাগ হয়ে তার কলটি কেটে দেয়। এরপরে প্রদীপও তার ফোন চেক করতে গিয়ে জানতে পারে নিকিতারও একজন প্রাক্তন প্রেমিক ছিল, এমনকি সে তার সাথে একবার লং ড্রাইভেও গিয়েছিল। এটি জানার পরে সে আবারও তাকে কল করে এবং তার সাথে রাগারাগি করতে থাকে। নিকিতা তাকে বোঝানোর চেষ্টা করে সে তার সাথে শুধু লং ড্রাইভে গিয়েছিল, এর বাইরে তাদের মধ্যে তেমন কোনো সম্পর্কই ছিল না। হ্যাঁ, তাদের সম্পর্ক আরও বেশি ঝামেলার রূপে নিচ্ছিল। এবং এত কিছু জানার পরে প্রদীপ এবার
নিকিতার ব্যাপারে আরও বেশি জানার জন্য আগ্রহী হয়ে উঠেছিল, যার জন্য সে আবারও নিকিতার বাবার কাছে গিয়ে বলে এই মোবাইল পরিবর্তনের ব্যাপারটি তার বোনের বিয়ের পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে চায়। নিকিতার বাবা এর সাথে আরও একটি শর্ত অ্যাড করে দেয়। তিনি বলে তোমাদের যে সমস্ত ডেটা মুছে ফেলেছো সেগুলি আবারও ব্যাকআপ করে ফিরিয়ে আনতে হবে। হ্যাঁ, ডিলিট করা মেসেজগুলি আবারও ফিরিয়ে আনতে হবে। এদিকে দিবিয়া এবং ইয়োগি একে অপরকে পছন্দ করতে শুরু করেছে, তারা একে অপরকে ভালোবাসতে শুরু করেছে। তবে একটি ঘটনা ঘটে যায় ইতিমধ্যেই। যখন ইয়োগির ফোনে একটি ফোন আসে, সেটি ধরতে দিবিয়া চেষ্টা করতেই ইয়োগি তার হাত থেকে ফোনটি ছিনিয়ে নেয়, যার কারণে দিবিয়া আবার সন্দেহ করতে শুরু করে। অন্যদিকে নিকিতা আবার প্রদীপের ফোনে দেখতে পায় সে শর্ট ফিল্মের নাম করে অনেক মেয়ের কাছ থেকেই ফটো নিয়েছে, যার জন্য সে প্রদীপকে ফোন করে আবারও রাগ দেখাতে শুরু করে। সে বলে তুমি এমন ছেলে আমি কখনো ভাবিনি। হ্যাঁ, তাদের মধ্যে ভুল বোঝাবুঝি ধীরে ধীরে আরও বাড়তেই থাকে। পরদিন দিবিয়ার মেহেন্দি অনুষ্ঠান হচ্ছে, সেখানে প্রদীপও তার বন্ধুদের নিয়ে মদ্যপান করতে বসেছে। তখনই তাদের কলেজ জীবনের একটি ঘটনা মনে পড়ে যায়। কলেজ জীবনে সে একটি ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করেছিল এবং তাদের অনেক ছেলের সাথে কথাও বলেছে। তারা এমন কিছুই ঘটিয়েছে সেগুলি আর বলার দরকার নেই হয়তোবা। এবং পরে সেই অ্যাকাউন্ট তাদের গ্রুপের সবাই ইউজ করেছে, আর তার মনে পড়ে সেই অ্যাকাউন্ট এখনও তার ফোনে লগ ইন করা রয়েছে। নিকিতা যদি সেটি দেখতে পায় তাহলে তো তাদের এই ঝামেলা বিশাল এক রূপ নেবে, লঙ্কা কাণ্ড ঘটবে। কিন্তু এখন পর্যন্ত নিকিতা সে ব্যাপারে জানে না। পরে যখন এটি জানতে পারে তখন সে মনে করে তার বোনকে তো এই অ্যাকাউন্ট থেকেই মেসেজ এসেছিল, তার মানে সেগুলি কি প্রদীপই করেছে, যার জন্য এবার সে প্রদীপের উপরে প্রচুর রেগে যায়। কিন্তু নিকিতা তো এটি জানে না যে এই অ্যাকাউন্ট শুধু প্রদীপের ফোনে নয়, তার গ্রুপের সবার মোবাইলেই রয়েছে। প্রদীপ তাকে বোঝানোর চেষ্টা করে যে হ্যাঁ, সে কোনো একটা সময় বাজে বাজে কাজ করেছে, কিন্তু এখন সে এমন কিছুই করে না। কিন্তু নিকিতা রেগে গিয়ে তাকে একটি চড়ও মেরে বসে। এবার প্রদীপ নিচে তার বন্ধুদের কাছে যায় এবং বলে এই মেসেজটি তার বোনকে কে করেছে। তার বন্ধুদের সাথেও সে প্রচুর রাগারাগি করে। আর অন্যদিকে দিবিয়া এবং ইয়োগির মধ্যেও তর্কের সৃষ্টি হয়। কেন তার মোবাইল কিছুক্ষণের জন্য দিবিয়াকে সে ধরতে দেয় না। দুজনের এই ঝামেলা ঠিক করার জন্য প্রদীপ এবার ইয়োগির ফোন কেড়ে নিতে যায়। আর তখনই প্রদীপের মা এসে তাকে থাপ্পড় মেরে এবং বলে অন্যের প্রাইভেসি এরকমভাবে নষ্ট করা উচিত নয়, এবং তাকে জিজ্ঞেস করে সে কিসের জন্য এরকম করছে, তার এবং নিকিতার মাঝে কি কিছু হয়েছে। তখন প্রদীপ ভেঙে পড়ে এবং তার মায়ের কাছে তাদের মধ্যে ঘটে যাওয়া সমস্তটা খুলে বলে। প্রদীপের মা তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে প্রতিটি মেয়ের কাছেই তার সম্মান খুবই গুরুত্বপূর্ণ। তিনি তাকে আরও বলেন নিকিতাকে সম্মান করা শেখ, তাকে বোঝার চেষ্টা কর, তার উপর ভরসা রাখ, বিশ্বাস রাখ। প্রদীপ এবার তার ভুল বুঝতে পারে, যার জন্য সেই ইয়োগির কাছে গিয়ে সমস্ত ঘটনার জন্য ক্ষমা চায়। আর তখন ইয়োগিও তার ফোন দিব্যাকে না দেওয়ার কারণ ব্যাখ্যা করে। সে বলে তার বন্ধুরা তার চেহারা নিয়ে সবসময় মজা করত। এই বিষয়ে তার ফোনে কিছু চ্যাট এবং ফটোও রয়েছে যা তার বোনকে সে দেখাতে চায় না। এটি যদি তার বোন কোনো রকমে জানতে পারে যে তার বন্ধুরা তাকে এই নিয়ে সবসময় কথা শোনায়, তাহলে হয়তো সেও কষ্ট পাবে, তার মনে আঘাত পড়বে, আর সে এটি কিছুতেই চায় না। আর এই সমস্ত কথা তখন প্রদীপের মোবাইল থেকে দিবিয়া সরাসরি শুনতে পায়, যার কারণে তার মনে এবার ইয়োগির জন্য ভালোবাসা আরও বেড়ে যায়। এরপরে প্রদীপ তার ভুলের জন্য তার বন্ধুদের কাছে এসেও ক্ষমা চায়। আর তখনই সবার মোবাইলে একটি এমএমএস আসে, যেটি প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। হ্যাঁ, এই মেয়েটির অন্য কেউ নয় বরং নিকিতা। আর এই বিষয়টি দেখে সবাই গভীরভাবে আঘাত পায়, এমনকি নিকিতার বাবাও এই বিষয়টি দেখতে পায় এবং তিনি রাগান্বিত হয়ে নিকিতাকে শাস্তি দেয়। নিকিতাও কষ্ট পেয়ে বাড়ির থেকে বেরিয়ে যায়। আর এটি তার বোন প্রদীপকে খবর দেয়। প্রদীপও তখনই নিকিতাকে খুঁজতে বেরিয়ে পড়ে। প্রদীপ খুঁজতে খুঁজতেই একটি বড় আম গাছের নিচে গিয়ে পৌঁছায়। এরপর গল্পটি যায় আবারও সেই অতীতে। মনে আছে এই ছোট্ট ছেলেটি আমের বীজ পুঁতেছিল, কিন্তু সেটি না হওয়াতে সে বারবার ধৈর্য হারাচ্ছিল। তখনই তার মা এসে তাকে বুঝিয়েছিল এর উপর ভরসা রাখতে, তাহলে একটা সময় সে অবশ্যই বড় হয়ে উঠবে। আর আজকে সেই গাছটি এত বড় হয়ে উঠে দাঁড়িয়েছে। প্রদীপ অবশেষে নিকিতাকে খুঁজে পায় এবং তাকে সমস্ত ভুলের জন্য নিকিতার কাছে ক্ষমাও চায় এবং তাকে বলে, এবং নিকিতাও সমস্ত ভুলের জন্য প্রদীপের কাছে ক্ষমা চায় এবং তাকে বলে যে ভিডিওতে থাকা সেই মেয়েটি সে নয়, কেউ তার সাথে এরকমটা করেছে, তাকে ফাঁসানোর চেষ্টা করছে। প্রদীপও তার উপর বিশ্বাস করে এবং বলে আমি জানি তুমি এরকমটা কখনোই করতে পারো না। তারা একে অপরকে জড়িয়ে ধরে এবং পরবর্তীতে প্রদীপ তার বন্ধুদের সাথে সেই অপরাধীকেও ধরে ফেলে যে এমএমএসটি বানিয়েছিল। মূলত সে নিকিতারই একজন সহকর্মী যে এআই ব্যবহার করে এভাবে ভিডিওটি বানিয়েছিল, এই খারাপ কাজটি করেছিল। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরে নিকিতার বাবা তাদেরকে বলেন আমি তোমাদের ফোন পরিবর্তন করিয়েছিলাম কারণ আমি দেখতে চেয়েছিলাম তোমরা ভবিষ্যতে নিজেদের পাশে দাঁড়াতে পারবে কিনা, একে অপরের ভরসা জিততে পারবে কিনা।
এবং একসাথে থাকাকালীন তোমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো আসবে সেগুলি মোকাবিলা করতে পারবে কিনা। আমি এখন সেটির ভরসা পেয়েছি, যার জন্য আমি তোমাদের বিয়ে দিতেও রাজি। আমার আর কোনো অরাজি নেই। আর এভাবেই তাদের বিয়ের সম্মতির মাঝে দিয়েই আজকের গল্পটি এখানেই শেষ হয়। সত্যি বললে কোনো একটি সম্পর্কের টিকে থাকার আসল কারণটি হচ্ছে এক অপরের প্রতি শ্রদ্ধা এবং অবাধ বিশ্বাস। যাই হোক, আজকের গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানিও এবং যথাশীঘ্রই নতুন নতুন গল্প আনার চেষ্টা করব। খুব শীঘ্রই দেখা হচ্ছে আবারও সুন্দর কোনো গল্পের সাথে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।